হ্যালো সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের এক্সক্লুসিভ বাংলা প্রথম পত্রের সাজেশনে জানাই স্বাগত। আপনাদের এই তো কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। তো আপনাদের পরীক্ষায় অনেকে কনফিউশনে আছেন কোন কোন টপিকস থেকে সৃজনশীল আসবে, কোথায় থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, তাহলে আমরা সৃজনশীল পরীক্ষায় কমন পাবো। সারা বাংলাদেশে একটি প্রশ্নতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের পরীক্ষা, তাই আজকের এক্সক্লুসিভ বাংলা সাজেশনটা সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা বাংলা প্রথম পত্রে দেখব কোন কোন টপিকস থেকে সৃজনশীল এবং এমসিকিউ কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কোথায় থেকে ক এবং খ নম্বরের বিগত বছরের প্রশ্নগুলো আসতে দেখা দেয়। আমাদের কি 24টা টপিকস এবং নাটক উপন্যাস 26টা টপিকস কি সৃজনশীলের জন্য গুরুত্ব দিতে হবে, বা নাটক উপন্যাসের কোন কোন জায়গাগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসতে থাকে, বা উদ্দীপক থেকে আমরা সৃজনশীল প্রশ্ন ধরতে পারি না, উদ্দীপকগুলো কেমন হতে পারে কোন গল্পের। তো সব কিছুর প্রশ্নের উত্তর থাকছে আজকে বাংলা সম্ভারের এক্সক্লুসিভ বাংলা প্রথম পত্রের সাজেশনে। তো দেরি না করে আমরা প্রথমেই আমাদের সাজেশনের দিকে আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনারা সবাই জানেন, বিগত বছরে থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন, মডেল টেস্ট পরীক্ষা দিয়েছেন বিভিন্ন জায়গায়। তো বাংলা প্রথম পত্রের সাজেশনে যাওয়ার আগে আমরা একটু প্রশ্ন প্যাটার্নের বিষয়টা আমরা যদি একটু দেখি, তাহলে আমরা বলতে পারি আপনাদের মোট সৃজনশীল প্রশ্ন থাকবে পরীক্ষাপত্রে 11টি সৃজনশীল প্রশ্ন কোথায় কোথায় থেকে থাকবে। গদ্যাংশ থেকে ক বিভাগ, গদ্যাংশ থেকে প্রশ্ন থাকবে 4টি, খ বিভাগ পদ্যাংশ বা কবিতা অংশ থেকে থাকবে 3টি, গ বিভাগ উপন্যাস অংশ যেখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে 2টি, তেমনি ঘ বিভাগ নাটক অংশ থেকেও সৃজনশীল প্রশ্ন থাকবে কয়টি, 2টি। এইভাবে পরীক্ষাপত্রে আপনার 4টা বিভাগে মোট 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে। এই সৃজনশীল প্রশ্নের মধ্যে ক বিভাগের গদ্য অংশের 4টি সৃজনশীল প্রশ্নের মধ্যে আপনাকে কম করে হলেও বাধ্যতামূলক 2টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। তেমনিভাবে খ বিভাগের কবিতা অংশ থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, কিন্তু আপনাকে 2টি প্রশ্নের অ্যান্সার অবধারিত করতেই হবে। আর গ উপন্যাস অংশে থাকবে 1টি এবং নাটক অংশ থেকে 1টি। মোট এই 6টি প্রশ্নের অ্যান্সার আপনাকে 6টি বিভাগ থেকেই করতে হবে, কিন্তু আপনি জানেন তো আপনার সৃজনশীলে মার্ক 70, প্রশ্নের অ্যান্সার করতে হবে 7টা। তো বাকি 1টি প্রশ্নের অ্যান্সার আপনি যে কোনো বিভাগ থেকে করতে পারেন। আপনি নাটক থেকে করতে পারেন, উপন্যাস থেকে করতে পারেন, কবিতা অংশ থেকেও করতে পারেন এবং গদ্য অংশ থেকেও আপনি এই একটি প্রশ্নের অ্যান্সার করে মোট 7টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারেন। এখন প্রশ্ন, স্যার আমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো কোন কোন টপিকস গুরুত্ব দিব? আমাদের 12টা কবিতা, 12টা হচ্ছে গল্প রয়েছে, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী দিয়ে রয়েছে, সেইগুলো আমরা কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিব, সেই গুরুত্ব দিয়ে আমরা কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো করব। তো আপনাদের একটা জিনিস মনে রাখবেন, আপনাদের গদ্যাংশের প্রথমে যদি আমি সাজেশন দিই বা গদ্যাংশের সৃজনশীলের জন্য যদি আপনাদের বলি কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ, সেইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে গদ্যাংশের জন্য আমাদের কি কি গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমরা যদি এখানে দেখি, এখন গদ্যাংশের মধ্যে আপনাদের 3টা ক্যাটাগরির গদ্য রয়েছে, 3টা ক্যাটাগরির রচনা রয়েছে গদ্যাংশে। সেই 3টা ক্যাটাগরি কি কি? 1 নম্বরে আপনি দেখতে পাবেন ছোট গল্প রয়েছে, আপনার ছোট গল্প রয়েছে 1 নম্বরে। তারপরে দেখবেন আপনার প্রবন্ধ রয়েছে কিছু, এবং আপনি দেখবেন আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা থাকে, যেগুলো মুক্তিযুদ্ধ সাহিত্য থাকে, যেগুলো থেকে আপনাদের একটাই হচ্ছে রয়েছে, সেটা হচ্ছে রেইনকোট। আর আরেকটা আপনি দেখতে পাবেন এখানে ভ্রমণ কাহিনী রয়েছে, ভ্রমণ কাহিনী রয়েছে। তো এই যে গদ্যাংশে আপনার ভ্রমণ কাহিনী, প্রবন্ধ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, তো আপনার কোন কোন সৃজনশীলগুলো আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করতে পারবেন বা আপনার পরীক্ষায় আসার মতো? মনে রাখবেন, আমরা প্রথমে যেটা দেখিয়েছি সেটা একটু লক্ষ্য করেন। দেখেন, দেখিয়েছি আমরা কি, অপরিচিতা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের লেখা একটি কাল উত্তীর্ণ হচ্ছে সাহিত্য। রবীন্দ্রনাথ, নজরুল এরা বাংলা সাহিত্যের মেইন স্ট্রিম রাইটার। তো আপনার প্রশ্ন যে করবে তিনি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের ছাত্র।
ছাত্র, তো তারা বাংলা সাহিত্যের ছাত্ররা বারবার এই মেইন স্ট্রিম রাইটারদের উপরে বায়াসনেস কাজ করে তাদের প্রশ্ন করার ক্ষেত্রে। তাই আপনি রবীন্দ্রনাথ এবং নজরুল থেকে প্রশ্ন কমন পেতে যাচ্ছেন, এইটুকু সম্পূর্ণই শিওর। তো আপনি দেখেন এই যে অপরিচিতা গল্পটা থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন আসে, এবারও আসবে হয়তো। তো এই অপরিচিতা গল্পটা আপনি পড়তে হবে। অপরিচিতা গল্প আমরা 5 স্টার দিতে পারি, 5 স্টার দিতে পারি অপরিচিত গল্পটা। তারপরে দেখেন অর্ধাঙ্গী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা বাংলা সাহিত্য তথা বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বা পথিকৃৎ বলা হয় তাকে, তার সাহিত্য অর্ধাঙ্গী। আপনাকে বলছিলাম এই যে ছোট গল্প থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, প্রবন্ধ থেকেও একটি প্রশ্ন পাবেন, আর ভ্রমণ কাহিনী এবং মুক্তিযুদ্ধ সাহিত্য এখান থেকে একটি প্রশ্ন পাবেন। তো আপনার প্রশ্নের আসবে কয়টি? 4টি প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে কয়টি? 2টি। থাকবে কোথায়? গ বিভাগে, গদ্যাংশের। তো এর কারণে আপনি এই বেগম রোকেয়ার মানে অর্ধাঙ্গী প্রবন্ধটা, যেখানে নারী জাতির অবনতি, মানসিক দাসত্বর কথা এবং শিক্ষার অভাব না পাওয়ার যে কথাগুলো বলেছেন, এর উপরে বেসিস করে অর্ধাঙ্গী যে লেখা, এই অর্ধাঙ্গীটা হচ্ছে আপনার এখান থেকে আপনার প্রশ্ন আসবে। তারপরে দেখবেন গন্তব্য কাবুল, সৈয়দ মুস্তফা আলী, বাংলা রম্য সাহিত্যের গুরু বলা হয় যাকে, সৈয়দ মুস্তফা আলীর এই গন্তব্য কাবুল, এটি একটি নতুন সংযোজন এবং বাংলা সাহিত্যের একটা কিংবদন্তি রচনা। দেশে বিদেশে যেখান থেকে গন্তব্য কাবুল নেওয়া হয়েছে, এখান থেকে চাইলে এক্সামিনার আপনাকে প্রশ্ন করতেই পারে। মজার একটা রচনা, আপনারা পড়েছেন, আপনারা জানেন। তো এটাও আমরা দেখতে পারি কি 5 স্টার দিয়ে দিতে পারি। তারপর রেইনকোট, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিতর্কিত সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবসময় প্রাসঙ্গিক, সবসময় সব কিছুর ঊর্ধ্বে। তাই মুক্তিযুদ্ধ নির্ভর একটিমাত্র রচনা রয়েছে, সেটা রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস স্যারের রচিত গল্প। তৎকালীন ঢাকার যে গোমট একটা পরিবেশ পরিস্থিতির বর্ণনা, ঢাকা কলেজের মিলিটারিদের ক্যাম্প উড়িয়ে দেওয়ার যে ট্রান্সফরমার উড়িয়ে দেওয়ার ঘটনা, সেখানে মুক্তিযুদ্ধের রূপক হিসাবে ব্যবহার করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে আত্মত্যাগের স্মৃতির নিয়ে যে লেখাটা, সেটা হচ্ছে রেইনকোট গল্পটি। তারপর সাহিত্য খেলা, প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্য নিয়ে আরেকটা রচনা আছে, বঙ্গালা নব্য লেখক দিগের প্রতি নিবেদন। এটার চাইতে আমার কাছে মনে হয় যে সাহিত্য খেলাটা গুরুত্বপূর্ণ। এখানে সাহিত্যকে যে খেলার সাথে, এখানে সাহিত্যকে কী করা হয়েছে, সমতার সাথে ইকুয়াল করা হয়েছে, তারপরে খেলার মাঠের সাথে তুলনা করা হয়েছে। সাহিত্য হচ্ছে আনন্দ থেকে সৃষ্টি হবে, নট মনোরঞ্জন আনন্দ সূক্ষ্ম একটি তফাৎ দেওয়া আছে। আমাদের বাংলা সম্ভারে প্রত্যেকটা টপিক্সে বাংলা সম্ভারের ইউটিউব চ্যানেল দেখবেন ক্লাসগুলো দেওয়া আছে, চাইলে ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট থেকে সেই ওয়ান শট ক্লাসগুলো করে নিতে পারেন। 5 মিনিট 7 মিনিট করে দেওয়া আছে ক্লাসগুলো। তারপরে দেখেন মাসি পিসি গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর নারী সমাজের অগ্রগতি পরিস্থিতি নিয়ে বর্ণনা করা, এইটা গুরুত্বপূর্ণ। আপনি রেইনকোটটা হচ্ছে কি যে 5 স্টার দিতে পারেন, সাহিত্য খেলাটাও আপনি যদি 5 স্টার দেন। এগুলো আমি মনে করি মাসি পিসি এবং হচ্ছে জীবন ও বৃক্ষ, মোতেহার হোসেন চৌধুরীর জীবন বৃক্ষ, এটা মানে বৃক্ষকে দেখে জীবনের উপলব্ধি করা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া, বৃক্ষর মতো সহজ সরল চিন্তাশীল উদার মানসিক জীবন গড়ার কথা এখানে বলেছেন, জীবন বৃক্ষ। এটাও আপনি 3 স্টার দিয়ে দেখতে পারেন। তো এই কনসেপ্টগুলো থেকে আমার মনে হয় এইগুলো থেকেই আপনার সৃজনশীল প্রশ্ন হবে, যে 4টি প্রশ্ন এখানে থাকবে। অন্তত আপনি মনে রাখবেন এখান থেকে 4টি কেন 3টি সৃজনশীল প্রশ্ন আপনি কমন পেতে যাচ্ছেন, যদি এইগুলোর পাঠ পরিস্থিতিগুলো ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে দেখে যেতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশন থেকে লিঙ্ক থেকে আমাদের ওয়ান শট ক্লাসগুলো করতে পারেন। তো তারপরে দেখেন আমরা যদি কবিতা অংশে দেখি, আপনাদের কবিতা সাহিত্যগুলো ঠিকই এমনই, ওই যে মানে এখানে গীতি কবিতা রয়েছে, কিছু কাহিনী কাব্যর থেকে কাহিনী গদ্য কবিতা রয়েছে, এই আর মুক্তিযুদ্ধ নির্ভর বা বাংলাদেশ স্বাধিকার আন্দোলন ভিত্তিক কিছু কবিতা রয়েছে। তো এই কবিতা অংশ থেকে কিন্তু আমাদের 3টি প্রশ্ন থাকে, কবিতা অংশ থেকে কিন্তু 4টা না 3টি প্রশ্ন থাকে, সেখানে 2টি প্রশ্নের অ্যান্সার আপনাকে করতে হয়। মনে রাখবেন বাংলা সাহিত্য তথা বাংলা সাহিত্যের সূচনা যুগে বা আধুনিক বাংলা সাহিত্য চিন্তা চেতনা বদলে দেওয়া একটা কাব্যগ্রন্থ মেঘনাদ বধ কাব্য, যেখান থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আপনার পাঠ্য বই নেওয়া হয়েছে। তো দীর্ঘদিন এটি শর্ট সিলেবাসের অন্তর্গত ছিল না, কিন্তু সাহিত্যিক শিক্ষকদের বলেন, সবার বলেন, এটি খুব পছন্দের একটি টপিকস। তাই এই জায়গাটা থেকে ভাই প্রশ্ন এবার আমার মনে হচ্ছে আসতেই পারে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। তারপরে নজরুল থেকে একটা প্রশ্ন থাকবেই, সেটা যৌবনের গান আর বিদ্রোহী। আমার কাছে যৌবনের গানের সাথে নজরুলের বিদ্রোহীর ইতিহাস ঐতিহ্যগত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি বিদ্রোহীটাকে মনে করি 5 স্টার দিয়ে দিতে পারি, বিভীষণের প্রতি মেঘনাদ এবং বিদ্রোহী। তেমনিভাবে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার লেখক পরিচিতিরও গুরুত্বপূর্ণ।
এটা আপনি 5 স্টার দিয়ে দেখতে পারেন। এবং এখানে মানে 18 বছর বয়স তেজি তরুণদের কি করা হয়েছে, ইতিবাচকতা, নেতিবাচকতা এবং সম্ভাবনার কথা বলেছেন। আর বিদ্রোহী কবিতায় নজরুল কি করেছেন, পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের ঐতিহাসিক পুরাণ মিথ ক্যারেক্টারকে নিয়ে বিদ্রোহী অবয়ব রচনা করতে চেয়েছেন তার এটার মধ্য দিয়ে। আর ফেব্রুয়ারি 1969, এখানে ফেব্রুয়ারি এবং 1969-এর গণ আন্দোলনকে একত্রে করে চেয়েছেন। 1969-এর গণ অভ্যুত্থানে ফেব্রুয়ারির চেতনাকে ঢুকিয়ে দিয়ে, এবং ফেব্রুয়ারি যেহেতু আমাদের বিজয়ের একটা প্রতীক বা বাঙালির আন্দোলনের প্রথম বিজয় গাথা, তো এই বিদ্রোহী চেতনাকে ধারণ করলে 1969-এর গণ অভ্যুত্থান সার্থকতায় রূপ নেবে, এই কনসেপ্টটাই এখানে ফেব্রুয়ারি 1969 কবিতার দেখিয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক বাংলা সাহিত্যের বা বাংলাদেশি সাহিত্যের বিখ্যাত কবি শামসুর রহমান, যেখান থেকে বারবার প্রশ্ন হয় তার লেখা থেকে, তো এটাও আমরা 5 স্টার দিয়ে দেখতে পারি। এখান থেকে প্রশ্ন আসবে। তাহারেই পরে মনে, এটি একটি কাহিনী বা গদ্য ছন্দে রচিত, অক্ষরবৃত্ত গদ্য ছন্দে রচিত কবিতা। তাহার এই পরে মনে কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার এখান থেকে প্রশ্ন আসে। কবি এবং কবি ভক্তের কথোপকথন সংলাপ নির্ভর কবিতা এটা। সুচেতনা, জীবনানন্দের শর্ট সিলেবাসে অনেক দিন ছিল না, এবারে ছিল সুচেতনা। তবে সুচেতনা কবিতাটা বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এর ভাব বা মর্ম অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শুভ চিন্তা মানুষের বিবেকে আর নাই, তার কারণে পৃথিবীর অস্থিরতম রণরক্তের কোলাহলে আজ পৃথিবী জর্জরিত, এই ক্রমমুক্তির পৃথিবী থেকে মুক্তি চাই জীবনানন্দ লিখেছেন। তেমনি সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটি গুরুত্বপূর্ণ কবিতা, আপনি এই দুইটা 3 স্টার দিয়ে দেখতে পারেন। আর তাহারেই পরে মনে, এটাকেও আপনি 5 স্টার এর তালিকায় রাখতে পারেন। তো এইগুলো থেকে আশা করি আমি গদ্যের অংশ থেকে আপনার প্রশ্ন হবে ইনশাল্লাহ, এগুলো থেকে কমন পাবেন। গল্পের মোটিভগুলো আপনি, কবিতার মোটিভগুলো আপনি দেখবেন, পাঠ পরিস্থিতি পড়বেন, বা চাইলে আমাদের ওয়ান শট ক্লাসগুলো প্লেলিস্ট থেকে করে নিতে পারেন। তো আমরা যদি নাটক উপন্যাসের দিক থেকে যাই, নাটক উপন্যাসের সাজেশন বলতে কি, এখানে চরিত্র নির্ভর প্রশ্ন আসে, কোন চরিত্র কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, এরকম উদ্দীপকে একটা চরিত্রর অংশ দিয়ে থাকে। চরিত্রের সাদৃশ্য অনুরূপ বা বিপরীত সাদৃশ্যের কোনো চরিত্র ঘটনা উল্লেখ করা থাকে, যেখান থেকে প্রশ্ন হয়। তেমনি আমাদের লাল সালু উপন্যাসের 2টি নাটক থেকে প্রশ্ন হবে, একটি অ্যান্সার করতে হবে। আপনারা যদি আরও একটি অ্যান্সার করতে চান, আমি মনে করি উপন্যাস থেকেই করা ভালো, কারণ এখানে মেন স্ট্রিট কার্ড বা সৃজনশীল এসে থাকে। তো মজিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, সে হচ্ছে কি যে মানে দুর্ভিক্ষ পীড়িত, অভাবতাড়িত ও এক কপট পুরুষের অসাধু পন্থার বেঁচে থাকার গল্প মজিদের জীবনী। আর মজিদের স্ত্রী হচ্ছে জমিলা, যে মজিদের মানে ধ্বংসের প্রতীক বা বিপরীত রূপে এখানে উল্লেখ করেছে। তারপরে আমরা যাকে দেখি, সে হচ্ছে খালেক ব্যাপারী, সমাজের প্রতিপত্তি, মজিদের ধর্মের কাছে বশীভূত হয়ে একজন এই সমাজকে শাসন করে অর্থ প্রতিপত্তি দিয়ে, মজিদ শাসন করে ধর্ম দিয়ে। তেমনি আক্কাস আছে, এই যে আক্কাসের ঘটনাটা হচ্ছে কি, মজিদ আক্কাসকে কিভাবে দমন করে সেই ঘটনাগুলো। আওয়ালপুরের পীর, এই পীর বানানগুলো দেখবেন আপনারা অনেক সময় কিন্তু এখনো পীর বানান এইভাবে লেখেন, দেখবেন আপনার উপন্যাসে কিন্তু পীর বানান চেঞ্জ করে দেওয়া আছে। সৈয়দ অলিউল্লাহ যখন পীর লিখছিলেন তখন এভাবেই লিখছিলেন, কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। আওয়ালপুরের পীরের যে ঘটনাটা, এই ঘটনার সাদৃশ্য কোন উদ্দীপক থাকতে পারে এটা এখানে। আর দুদু মিয়া বলতে ওই যে হাসুনির মায়ের বাবা বা তাহের কাদের রতনের বাপ, যা মজিদ যাকে গ্রাম ছাড়া করে, অপমান অপদস্থ করে, এই ঘটনা। আপনি চাইলে এই ঘটনাগুলো থেকেও প্রশ্ন হতে পারে, যেমন আপনার উদ্দীপক না থাকলে ঘটনা, যেমন মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশের নাটকীয় ঘটনা, রহিমাকে বিয়ে করে নেওয়া, মানে বিয়ে এবং রহিমারের সংসার, মানে নির্জীব প্রাণী যার 10 কথার রানেই রক্তের তেজ নেই। আর রাগী বৃদ্ধ বা দুদু মিয়ার কথা বলতে পারেন, এবং তাকে গ্রাম ছাড়া করার যে ঘটনাটা। আওয়ালপুরের পীরের আগমন এবং পীরের কর্মকাণ্ডের ঘটনা সাদৃশ্য উদ্দীপক থাকতে পারে। জমিলাকে বিয়ে করে আনার যে ঘটনার কথা বললাম এইটা। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়ার যে ঘটনা মজিদ সুকৌশলে, এইটা। আর মজিদের কর্মকাণ্ডের প্রতিবাদী চরিত্র হিসাবে জমিলার যে আত্মপ্রকাশ, কয়েকবার মাজারের সামনে দাঁড়াই থাকা, মাজারে পা দেওয়া, মসজিদের মুখে থুতো দেওয়া, এইরকম সদৃশ্য ঘটনা থেকে উদ্দীপক বানাই দিতে পারে। মানে এগুলোর উদ্দীপক থাকবে কি, হয়তো মিল এবং অমিল উদ্দীপক দিতে পারে। আমরা যদি নাটকটা দেখি একটু, নাটকে সিরাজউদ্দৌলা গুরুত্বপূর্ণ চরিত্র, এখানে সিরাজউদ্দৌলা। আর যদি অ্যান্টেজ চরিত্র থাকে তাহলে সেটা হচ্ছে মির্জাফর থাকবে এখানে। ঘসিটি বেগম হচ্ছে কি যে সিরাজের খালা, এটা আপনারা জানেন। ক্লাইভ ইংরেজ গভর্নর ক্লাইভ। মোহাম্মদী বেগ এই উপন্যাসের সবচেয়ে নিকৃষ্ট চরিত্র, যাকে সিরাজউদ্দৌলার বাবা মা খাইয়ে পাইয়ে পড়িয়ে মানুষ করে বিয়ে দিয়েছে, সেই সিরাজকে হত্যা করেছে। আর রাইসুল জোহেলা, এই চরিত্রটাকে আমরা অল্প 2-1টা জায়গায় পাই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। রাইসুল জোহেলা গুপ্তচরের যে কাজগুলো করেছে এর কারণে, তো এই গুরুত্বপূর্ণ মির্জাফর বা সিরাজউদ্দৌলা, এই ঘসিটি বেগম, এই 3টা জায়গা থেকেই প্রশ্ন বেশি আসতে দেখা যায়। তো সিরাজের যদি আমরা
সিরাজউদ্দৌলার যদি আমরা ঘটনাগুলো দেখি সেটা হচ্ছে কি যে দুঃখিত, এটা আগের সিরাজউদ্দৌলার কলকাতা অভিযানের ঘটনা। নাটক শুরু হওয়ার পরে যে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে, ইংরেজদের 2-3 জনকে বন্দি করে নিয়ে আসে, বাকি ইংরেজরা জাহাজে অবস্থান নেই, এই ঘটনাটা সিরাজের লবণ চাষিদের যে বিচারের দাবি করে যে 5-6টা সন্ধ্যা ইংরেজ এসে আমার পোয়াতি বউকে তুলে নিয়ে গেছে, এখানকার ঘটনা এবং লবণ চাষিদের প্রতি ইংরেজদের যে অত্যাচারের ঘটনা বর্ণনা করা হয়েছে, এইরকম সাদৃশ্য ঘটনা থাকতে পারে। তারপর ঘসিটি বেগমের বাড়ি মতিঝিল প্রাসাদে আক্রমণ করে ঘসিটি বেগমকে প্রাসাদবন্দি করে রাখেন সিরাজ, যেটা সেই ঘটনাটা। ইংরেজদের সাথে মির্জাপুরের যে বিশ্বাসঘাতকতার যে চুক্তিটা হয়, জাল যে চুক্তি একটা স্বাক্ষর করে এবং আরেকটা আসল চুক্তি স্বাক্ষর করে মির্জাপুরের ছেলে মিরনের বাড়িতে, ওইটার ঘটনা এখানে। সবাই বুরকা পরে পরে সবাই যখন যায়, আর পবিত্র কোরআন ও গঙ্গা জল স্পর্শ করে যখন যুদ্ধ শিবিরে মানে কি করা হয়, শপথ করানো হয়, এই ঘটনাগুলো এখানে দেওয়া আছে। সিরাজউদ্দৌলার রাজকোষাগার লুট হওয়ার ঘটনা, সিরাজের শ্বশুর নিজে রাজকোষাগার লুট করে যে পালাই যায়, এই ঘটনা। আর মির্জাফরের সিংহাসনে আরোহণ, এই যে ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসার যে ঘটনাগুলো, সে যে দুর্বল শাসকের পরিচয় দেওয়ার, এটা। আর সিরাজউদ্দৌলা ধরা পড়া এবং মহানদী বেগের হাতে হত্যা হওয়ার যে শেষের যে অঙ্কের শেষ দৃশ্যগুলোর যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনা। আশা করি এই সকল ঘটনাগুলোর মধ্য দিয়ে বা এই সকল চরিত্র নির্ভর প্রশ্নই আপনি আপনার পরীক্ষায় এই সামনে পেতে যাচ্ছেন। তো আপনি এই বিষয়গুলো যদি একটু ভালো মতো কনসেন্স দিয়ে রাখেন, তাহলে আপনার গ এবং ঘ নম্বর প্রশ্ন লেখার ক্ষেত্রে এগুলো খুবই সুবিধা হবে। এবং ক খ প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনার জ্ঞানমূলক এমসিকিউ এর উপরে বেস করতে হবে এবং বিভিন্ন লাইন, উক্তি, যুক্তি এগুলো গুরুত্ব দিতে হবে। তো আপনার সৃজনশীল এমসিকিউ প্রশ্নের জন্য আপনি যে বিষয়গুলো প্রত্যেকটা রচনার দেখে যেতে পারেন, সেটা হচ্ছে মূল অংশটা তো আপনি পড়বেনই, পাঠ্য বইয়ের মূল রচনাটা তো পড়বেন, কবিতা এবং গল্পের, আর কবি বা লেখক পরিচিতির গুলো একটু পড়তে হবে, বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল, মানিক, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত। তারপরে আমরা কবিতার দিকে যদি জীবনানন্দ দাশ, আর 18 বছর বয়সের হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, এই কবিগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কবি পড়বেন। আর শব্দার্থ থেকে ভাই প্রশ্ন হবে, জ্ঞানমূলকেও প্রশ্ন থাকবে, আবার ব্যাখ্যায় খ নম্বরের যে টিকা থাকে শব্দার্থের, এই টিকা থেকে খ নম্বরে প্রশ্ন থাকবে এবং শব্দার্থ থেকে 2 থেকে 3টে এমসিকিউ থাকবে। তো আপনি আশা করি এইভাবে প্রিপারেশনগুলো নিয়ে গেলে ইনশাল্লাহ আপনি আপনার পরীক্ষায় মানে সর্বোচ্চ মার্কস ক্যারি করতে পারবেন। তো আপনাদের আজকের এই বাংলা সাজেশনটা যদি আপনি ফলো করেন বা আপনি যদি এইভাবে এগিয়ে যান, পড়াশোনা করেন, তাহলে ইনশাল্লাহ নেক্সট পরীক্ষায় আপনাদের ভালো হতে যাচ্ছে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের পাশে থাকুন।